হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। সো আজকে এই ভিডিওতে তোমাদের 1.1.2 যে এক্সাম হতে চলেছে তার ফার্স্ট যে হাফটা সেটার অ্যান্সার পুরোপুরি 2 মার্ক, 5 মার্ক এবং 10 মার্কে কভার করা আছে। যেগুলো পড়লে আর কোনো কিছু পড়তে হবে না, কারণ এখানে প্রিভিয়াস ইয়ার 21, 22, 23 মোটামুটি যেগুলো আসবে তোমাদের, যেগুলো পড়লে কিন্তু তোমরা অনায়াসেই যে শর্ট কোশ্চেন, 5 মার্কের কোশ্চেন এবং 10 মার্কের অ্যান্সারগুলো এখান থেকে পেয়ে যাবে। তো চলো এগুলো করে নিই, তারপর এরপরে কিন্তু পরবর্তী যে সেকেন্ড হাফ সেটা ভিডিওটা নিয়ে আসবো। অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করতে ভুলবে না। চলো প্রথম কোশ্চেনগুলো পড়ি। যে গ্রুপ এর অতি সংক্ষিপ্ত প্রশ্ন, তো 2 মার্কের। প্রথম কোশ্চেন হচ্ছে শিক্ষায় সমসুযোগ মানে হচ্ছে ইকুয়ালাইজেশন অফ এডুকেশনাল অপরচুনিটি বলতে কী বোঝেন। সেটা হচ্ছে শিক্ষায় সমসুযোগ বলতে বোঝায় যে জাতি, ধর্ম, বর্ণ, লিঙ্গ বা অর্থনৈতিক অবস্থা নির্বিশেষে প্রতিটি শিশু তার নিজস্ব সামর্থ্য ও সম্ভাবনা অনুযায়ী শিক্ষা গ্রহণের অধিকার। এটা খুব সহজ কোশ্চেন। মনে রাখবে যে যে উত্তরগুলো লিখেছি সেগুলো কিন্তু খুব সহজ সরল ভাষা উত্তরগুলো লেখা আছে। তোমাদের বইয়ে বিভিন্ন পাবলিকেশন আহেলি বা রীতা সেগুলো কিন্তু খুব কঠিন ভাষায় লেখা থাকে, অনেক মাথা ঢোকে না। তো এগুলো খুব সহজে তোমরা মনে রাখবে এবং টু দ্য পয়েন্ট উত্তর করা আছে। তারপর নেক্সট কোশ্চেন, ভারতের শিক্ষানীতির নিরিখে POA প্রোগ্রাম অফ অ্যাকশান বলতে কী বোঝেন। সো ভারতীয় শিক্ষানীতি 1986 সালে যে শিক্ষানীতি কে বাস্তবিত করার জন্য 1992 সালে কেন্দ্র সরকার যে রূপরেখা বা কার্যসূচি গ্রহণ করে তাকেই প্রোগ্রাম অফ অ্যাকশান বা POA 1992 বলা হয়। এটি শিক্ষানীতির লক্ষ্যগুলো বাস্তবায়নের একটি স্পষ্ট পদক্ষেপ। তো ভিডিওটা একটু লং হবে, অবশ্যই তোমরা শেষ পর্যন্ত দেখবে এবং লাইক কমেন্ট করতে ভুলবে না, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। তারপর চলে আসি যে ভারতে প্রারম্ভিক শিক্ষা বলতে কী বোঝায়। ভারতে প্রারম্ভিক মানে এলিমেন্টারি এডুকেশন, সেটা হচ্ছে ভারতে প্রারম্ভিক শিক্ষা বলতে 6 থেকে 14 বছর বয়সী শিশুদের প্রথম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত যে মোট 8 বছরের অবৈতনিক মানে যেখানে বেতন লাগে না এবং বাধ্যতামূলক শিক্ষা, সেটাকে বলা হয় হচ্ছে প্রারম্ভিক শিক্ষা। তারপর নেক্সট চলে আসছি হচ্ছে প্রান্তিক শ্রেণীভুক্ত যে কোনো 4টি জনগোষ্ঠীর উল্লেখ করুন। প্রান্তিক শ্রেণীভুক্ত যারা, তো সেই জনগোষ্ঠীগুলো কী কী? তপশিলি জাতি যেটা হচ্ছে SC, তপশিলি উপজাতি ST বলা হয়। তারপর অন্যান্য অনগ্রসর জাতি যেটা OBC, এবং শারীরিক এবং মানসিক দিক থেকে চাহিদা সম্পন্ন শিশু অর্থাৎ CWSN। তো SC, ST, OBC এবং CWSN এরা হচ্ছে প্রান্তিক শ্রেণীভুক্ত গোষ্ঠী। নেক্সট কোশ্চেন, অবৈতনিক ও বাধ্যতামূলক প্রারম্ভিক শিক্ষা সংক্রান্ত বিশেষ সাংবিধানিক নির্দেশটি উল্লেখ করুন। সেটা হচ্ছে, এটা কোথায় বলা হয়েছে জানো, যে ভারতীয় সংবিধানের 21 ধারায় 86তম সংশোধনী যেটা 2002 সালে হয়েছিল, সেখানে বলা হয়েছে যে রাজ্যে 6 থেকে 14 বছর রাজ্য আর কি 6 থেকে 14 বছর বয়সী সকল শিশুর জন্য অবৈতনিক এবং বাধ্যতামূলক শিক্ষা নীতি প্রয়োগ করবে। এটা রাজ্যের হাতে অর্পণ করা হয়েছে, অর্থাৎ রাজ্যের দায়িত্ব দেয় 6 থেকে 14 বছর শিশুদেরকে বিনামূল্যে পড়ানো। তারপর চলে আসছে ত্রিভাষা সূত্র। সেটা হচ্ছে 1968 সালে শিক্ষানীতিতে সুপারিশকৃত সূত্র অনুযায়ী 3টে ভাষার কথা বলা হয়েছে, তেমন কিছুই না, মাধ্যমিক স্তরের 3টে ভাষা। সেটা হচ্ছে কি মাতৃভাষা বা আঞ্চলিক ভাষা, সরকারি ভাষা হিন্দি বা সহ সরকারি ভাষা ইংরেজি, এবং একটি আধুনিক ভারতীয় বা বিদেশি ভাষা। এই হচ্ছে 3টি ভাষার কথা বলা হয়েছে, 3 ল্যাঙ্গুয়েজ ফর্মুলা। তারপর চলে আসছে 7 নাম্বার, কেন্দ্রীয় তালিকায় অন্তর্ভুক্ত শিক্ষা সংক্রান্ত যে দুটো বিষয় উল্লেখ করুন। যে কোনো দুটো বিষয় কেন্দ্রীয় তালিকা অন্তর্ভুক্ত, সেটা হচ্ছে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় এবং জাতীয় গুরুত্বপূর্ণ শিক্ষা জাতীয় গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান পরিচালনা, এটা হচ্ছে কেন্দ্রীয় তালিকায় রয়েছে। আর দ্বিতীয়ত হচ্ছে বৈজ্ঞানিক এবং কারিগরি শিক্ষার উচ্চমানের সমন্বয় ও মান নির্ধারণ। তো দুটো মনে রাখবে যে কেন্দ্রীয় বিদ্যালয় ও জাতীয় গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠানগুলো কেন্দ্রের তালিকায় রয়েছে, আর বৈজ্ঞানিক এবং কারিগরি শিক্ষার উচ্চমানের সমন্বয় মান নির্ধারণ। তারপর আমরা চলে আসছি কোশ্চেনে, সেটা হচ্ছে 8 নাম্বার, যে ভারতের সংবিধানে উল্লেখিত যে কোনো দুটি মৌলিক অধিকার নাম লিখুন। অনেকগুলো অধিকার আছে, তোমরা সবগুলো পড়বে। তোমার সমতার অধিকার এবং স্বাধীনতা অধিকার, তবে দুটো লিখলে কিন্তু 2 মার্ক পেতে গেলে কিন্তু পাশে যে ধারা দুটো উল্লেখ করতে হবে। যেমন সমতার অধিকার হচ্ছে 14 থেকে 18 এবং স্বাধীনতা হচ্ছে 19 থেকে 22। নেক্সট চলে আসছে আমরা নবোদয় বিদ্যালয়ের দুটো উদ্দেশ্য লিখুন। নবোদয় হচ্ছে যেটা গ্রামীণ এলাকায় মেধাবী ছাত্রছাত্রীরা যাতে তাদের মেধাটা ঠিক থাকে, তাদের মানসম্মত আধুনিক শিক্ষা প্রদান, সেটা হচ্ছে নবোদয় শিক্ষা। তো এখানে কী হয়, মূলত গ্রামীণ এলাকায় মেধাবী শিশুদের মানসম্মত আধুনিক শিক্ষা প্রদান করা হয়, আর জাতীয় সংহতি বৃদ্ধি এবং সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করা হয়। এই নবোদয় বিদ্যালয়ের দুটো উদ্দেশ্য। এখানে কিন্তু শুধুমাত্র দেওয়া পয়েন্ট উত্তর করা আছে, তোমরা একটু চাইলে বড় করে লিখতে পারো, কিন্তু যেটুকু মূল উত্তর সেটুকু প্রথমে জানতে হবে।
অবশ্যই ভিডিওটি লাইক করবে এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। চলো পরবর্তী কোশ্চেন 10 মার্কের। আবার বলে রাখছি, এই কোশ্চেনগুলো তোমরা দেখে যাও লাস্ট মিনিটে, এইগুলোই পরীক্ষা আসবে, কারণ এখানে অনেকগুলোই করা আছে, 2, 5 এবং 10। মোটামুটি এগুলো করলে আশা করি তোমরা সব কমন পেয়ে যাবে। তারপর কমন স্কুল সিস্টেম বলতে এখানে একটা পাবলিক স্কুল, যেখানে কি হবে, যে সার্বজনীন পাবলিক স্কুল, যেখানে সামাজিক অর্থনৈতিক বৈষম্য নির্বিশেষে সকল মানে এলাকার শিশু মানে উচ্চমানের শিক্ষা লাভ করবে। এটা কোন কমিশনের সুপারিশ হয়েছিল? কোঠারি কমিশনের সুপারিশ হয়েছিল। দেখতে পাচ্ছ উত্তরগুলো কিন্তু বই এত সুন্দর করে লেখা কোথাও পাবে না, এবং এই সহজ সরল ভাষা পাবে না। তো অবশ্যই ভিডিওটা লাইক করতে ভুলবে না তোমরা। চলো নেক্সট কোশ্চেন 11 নম্বর। শিক্ষায় বৈষম্য দূর করার জন্য সম্ভবত 2 উপায় লিখুন। তো বৈষম্য অর্থাৎ মানে যেখানে ইকুয়ালিটি যেখানে থাকবে সেরকম ব্যবস্থা আনতে হবে। তো অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া এবং প্রান্তিক শ্রেণীর শিক্ষার্থীদের বিশেষ বৃত্তি ও আর্থিক সহায়তা প্রদান করতে হবে। আর সকল অঞ্চলে সমান সুযোগ সুবিধা সম্পূর্ণ বিদ্যালয় স্থাপন করতে হবে। তাহলে পিছিয়ে পড়া এবং প্রান্তিক শ্রেণীদের জন্য তো অবশ্যই একটা বৃত্তি এবং আর্থিক সহায়তা প্রদান করতেই হবে। আর কী করতে হবে? সকল অঞ্চলে সমান সুযোগ সুবিধা মানে সম্পূর্ণ বিদ্যালয় স্থাপন করতে হবে। এটা হচ্ছে শিক্ষার বৈষম্য দূর করার 2টো উপায়। তারপর চলে আসছে আমরা 12 নম্বর কোশ্চেন। সমতা বা ইকুয়ালিটি এবং সাম্য বা ইকুইটির মধ্যে পার্থক্য কী? সমতা এবং সাম্যর মধ্যে পার্থক্য কী? সমতা হলো সকলকে সমান সম্পদ এবং সুযোগ প্রদান। সকলকে সমান সম্পদ বা সুযোগ প্রদান হচ্ছে সমতা। আর ইকুইটি হচ্ছে যার যতটুকু প্রয়োজন বা চাহিদা তাকে সেই অনুযায়ী সুযোগ সুবিধা প্রদান করে সমান স্তরে নিয়ে আসে। এটা হচ্ছে ইকুইটি। ভালো করে মনে রাখবো। সমতা অর্থাৎ সকলে সমান সম্পদের দিক থেকে বা সুযোগের দিক থেকে। আর ইকুইটি হচ্ছে যে পিছিয়ে পড়েছে তাকে তার চাহিদা অনুযায়ী সুযোগ সুবিধা প্রদান করে একটা স্তরে নিয়ে আসা। এটা হচ্ছে ইকুইটি। তারপর হচ্ছে রাষ্ট্রীয় নীতি 2টি নির্দেশমূলক নীতি লিখুন। রাষ্ট্রীয় নীতি 2টি নির্দেশমূলক নীতি। 6 বছর বয়সী শিশুদের শৈশবকালীন যত্ন ও শিক্ষার ব্যবস্থা করা, এটা হচ্ছে ধারা 45। এবং কি এটা হচ্ছে নির্দেশমূলক নীতি, রাষ্ট্রের নির্দেশমূলক নীতি। আর দুর্বল ও প্রান্তীয় শ্রেণীর মানে ST SC শিক্ষা এবং অর্থনৈতিক স্বার্থের উন্নতি সাধন। সো যারা নিয়মিত পড়াশোনা করোনি তারা কিন্তু ভিডিওটা মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখো, তোমাদের কিন্তু অবশ্যই উপকার হবে। তারপর চলে আসছি বিভেদীকরণ। ডিসক্রিমিনেশন বলতে কী বোঝানো? মানে জাতি, ধর্ম, বর্ণ, লিঙ্গ বা জন্মস্থানের ভিত্তিতে ব্যক্তির সাথে বৈষম্যমূলক বা পক্ষপাতিত্বপূর্ণ আচরণ করা এবং তাকে অধিকার থেকে বঞ্চিত করাকে বিভেদীকরণ বলা হয়। বিভেদীকরণ মানে হচ্ছে বঞ্চনা স্বীকার করা। সোজা কথা, তোমরা কনসেপ্ট দিয়ে লিখতে পারবে। চলে আসছো পরের কোশ্চেনে। সেটা হচ্ছে পশ্চিমবঙ্গে সর্বজনীন প্রারম্ভিক শিক্ষার সাফল্যের জন্য 2টি গুরুত্বপূর্ণ পদক্ষেপ লিখুন। পশ্চিমবঙ্গে যে সার্বজনীন প্রারম্ভিক শিক্ষার সাফল্য, এটা 2টি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হচ্ছে 1 মিড ডে মিল মধ্যাহ্ন ভোজন, যেটা প্রকল্পের সঠিকভাবে পরিচালনা করা। আর কি বিনামূল্যে পাঠ্যপুস্তক, পোশাক, সবুজ সাথী প্রকল্পের মাধ্যমে সাইকেল বিতরণ। এগুলো আগের ছিল, তোমরা এগুলো যেহেতু নাম কয়েকটা পরিবর্তন হয়েছে তোমরা লিখতে পারো। তারপর চলে আসছি হচ্ছে অপারেশন ব্ল্যাকবোর্ড। খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। জাতীয় শিক্ষানীতি 1986 অধীনে প্রাথমিক বিদ্যালয়গুলির ন্যূনতম ভৌত ও শিক্ষাগত সুযোগ সুবিধা, যেমন 2টি কক্ষ, 2জন শিক্ষক, ব্ল্যাকবোর্ড, শ্রেণী সামগ্রী, এগুলো হচ্ছে অপারেশন ব্ল্যাকবোর্ড। যেটা লিখে নিতে পারবে। আশা করি এটা কোশ্চেন তোমাদের রেডি আছে। বিদ্যালয় গুচ্ছের মানে হচ্ছে স্কুল কমপ্লেক্স 2টি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য লিখুন। সো আশেপাশের কয়েকটি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের মধ্যে শিক্ষাগত সম্পদে যেমন লাইব্রেরি, ল্যাব, শিক্ষক যৌথ ব্যবহার করতে হবে। আর কি করতে হবে? আর ছোটো ছোটো বিদ্যালয়গুলির মান উন্নয়ন এবং পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি করতে হবে। এটা হচ্ছে স্কুল কমপ্লেক্স। তাহলে আবার বলে দিই উত্তরটা। সেটা হচ্ছে আশেপাশের কয়েকটা প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের মধ্যে শিক্ষাগত সম্পদের জন্য যেমন হচ্ছে লাইব্রেরি, ল্যাব, শিক্ষকগুলো যৌথ ব্যবহার করা যেতে পারে। আর ছোটো ছোটো বিদ্যালয়গুলোর মান উন্নয়ন ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি। নেক্সট কোশ্চেন চলে আসছে আমরা। শিক্ষায় প্রান্তিকরণ কি? সামাজিক, অর্থনৈতিক বা ভৌগোলিক কারণে কোনো নির্দিষ্ট জনগোষ্ঠীকে, যেমন হচ্ছে SC ST, প্রতিবন্ধী শিশু, মূল্যধারার শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত করা। এটা হচ্ছে শিক্ষার প্রান্তিকরণ। সো প্রান্তিকরণ যদি না করতে হয় তাহলে যে উপায়গুলো অবলম্বন করতে হবে সেগুলো কিন্তু পরীক্ষা আসে। তো লিখে রাখতে হবে এভাবে যে ST SC প্রতিবন্ধী শিশুদেরকে সুযোগ সুবিধা দেওয়া, এইগুলো তোমরা লিখবে। সো প্রান্তিকরণ হচ্ছে এটা। চলে আসছি 19 নম্বর কোশ্চেন। ভারতীয় সংবিধানে উল্লেখিত 2টি মৌলিক অধিকার লিখুন। মৌলিক কর্তব্য, এর আগে কর্তব্য অধিকার ছিল, এবার কর্তব্য। সো কি কর্তব্য দুটো? অবশ্যই তোমরা 4টে কর্তব্য মনে রাখবে।
মৌলিক কর্তব্য, সেটা হচ্ছে সংবিধান, জাতীয় পতাকা ও জাতীয় সঙ্গীতকে শ্রদ্ধা জানানো, 6 থেকে 14 বছরের সন্তানকে শিক্ষার সুযোগ প্রদান করা, অভিভাবকদের কর্তব্য এটা। তারপরে চলে আসছে আমরা 20 নাম্বার, এখানে টোটাল 24টা কোশ্চেন দিয়েছি আমি। ভারতীয় সংবিধানের মৌলিক অধিকার বলতে কী বোঝো? মৌলিক অধিকার হচ্ছে সংবিধান 3য় খণ্ডে 12 থেকে 35 দেশের নাগরিকদের ব্যক্তিত্ব বিকাশ স্বাধীনতার জন্য প্রদত্ত মৌলিক আইন, সুরক্ষা অধিকারসমূহকে মৌলিক অধিকার বলা হয়। শিশুদের মূল্যবোধ বিকাশে পিতামাতার ভূমিকা কী? তো নিজেরা সৎ, সহানুভূতিশীল ও অনুকরণীয় আচরণ প্রদর্শন করবেন। অনুকরণীয় বলতে যেহেতু বাচ্চারা অনুকরণ করে, শিশুরা, তাই বাবা মা এমন কোনো আচরণ করবেন যাতে ভালো আচরণ হয়, সেটা তার যে ছেলেমেয়েরা তারা অনুকরণ করে। আর 2 নম্বর, গল্প ও দৈনন্দিন জীবনের মাধ্যমে নৈতিক ও সামাজিক মূল্যবোধের শিক্ষা দেয়। এটা হচ্ছে পিতামাতার গুরুত্বপূর্ণ ভূমিকা। এটা কিসের জন্য? শিশুদের মূল্যবোধ বিকাশ করার জন্য। তারপর চলে আসছে আমরা 22 নম্বর, বিভিন্ন প্রকার মূল্যবোধ কী কী? মূল্যবোধ কী কী হতে পারে? নৈতিক মূল্যবোধ হতে পারে, যেটা মোরাল ভ্যালুজ, সামাজিক মূল্যবোধ, সোশ্যাল ভ্যালুজ, নান্দনিক মূল্যবোধ, অ্যাস্থেটিক ভ্যালুজ এবং গণতান্ত্রিক মূল্যবোধ বা ডেমোক্রেটিক ভ্যালুজ। তো নৈতিক, সামাজিক, নান্দনিক, গণতান্ত্রিক, এই 4টে হচ্ছে মূল্যবোধ। চলে আসছে আমরা 23 নম্বরে, ভারতীয় সংবিধানের যুগ্ম তালিকা বলতে কী বোঝায়? তো সংবিধানের 7তম তপশিলে উল্লেখিত যে বিষয়গুলো আছে, যেমন শিক্ষা, কেন্দ্র রাজ্য উভয় সরকারের আইন তৈরি করতে পারে, তাকে যুগ্ম তালিকা বলা হয়। যেসব বিষয়গুলো কি হচ্ছে 7 নম্বর তপশিলে উল্লেখ করা হয়েছে যে কেন্দ্র রাজ্য উভয় সরকারের আইন তৈরি করতে পারে। যেমন শিক্ষা, এটা জানেন যে শিক্ষা কিন্তু কেন্দ্র রাজ্য উভয় কিন্তু এটা নিয়ন্ত্রণ করে, এর জন্য এটাকে বলা হয় হচ্ছে যুগ্ম তালিকার মধ্যে রাখা হয়েছে। এবং সর্বশেষ কোশ্চেন 24-এর, সেটা হচ্ছে পাঠ্যক্রমে আন্তর্জাতিক বোঝাপড়া দুটি গুরুত্বপূর্ণ কর্মসূচি উল্লেখ করুন। পাঠ্যক্রমে জাতিসংঘ ইউএন দিবস, আন্তর্জাতিক সাংস্কৃতিক উৎসব পালন, বিশ্ব ইতিহাস, বিভিন্ন দেশের সংস্কৃতি, মানবাধিকার বিষয়ক বিশ্ব পাঠ্যক্রম অন্তর্ভুক্ত করা, এগুলো হচ্ছে আন্তর্জাতিক বোঝাপড়া দুটি গুরুত্বপূর্ণ কর্মসূচি। তো পাঠ্যক্রমে কী আনতে হবে? যে ইউএন যেটা বলা হয় জাতিসংঘ, এটা দিবস, আন্তর্জাতিক সাংস্কৃতিক উৎসব পালন করতে হবে, আর বিশ্ব ইতিহাস, বিভিন্ন দেশের সংস্কৃতি এবং মানবাধিকার বিষয়ক বিশ্ব পাঠ্যক্রম অন্তর্ভুক্ত করা। চলো, এই যে 24টা কোশ্চেন দিলাম, এর ভিতরে কিন্তু আপনারা 2 মার্কেরগুলো ফার্স্ট হাফের জন্য এগুলো পড়লেই পেয়ে যাবেন, কারণ ওখানে 6টা কোশ্চেন দেবে, তার মধ্যে 5টা করতে হবে। এই 24টার ভিতরে আসার সম্ভাবনা খুব বেশি। তবে 1টা 2টো যদি নাও আসে, তাহলে আপনারা দেখবেন এই কনসেপ্ট থেকে যে পরবর্তী সময় আরও পড়াচ্ছি 5 বা 10, সেগুলোতে লিখে নিতে পারবেন। আর এক কথায় আপনার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আপনার আর আলাদা করে কোনো পড়ার প্রয়োজন হবে না। চলো আসুন নেক্সট আমরা গ্রুপ বি অর্থাৎ 5 মার্কের যে প্রশ্নগুলো আসবে সেইগুলোর কিছু সাজেশান কমনযোগ্য, যেগুলো অবশ্যই কমন আসবে, সেগুলো আমরা দিয়েছি। 5 মার্কের প্রথম কোশ্চেন দিয়েছি যে রাধাকৃষ্ণন কমিশন বর্ণিত গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের ধারণার উপর আলোকপাত করুন। সো রাধাকৃষ্ণন কমিশন বর্ণিত গ্রামীণ বিশ্ববিদ্যালয় তো কী বলেছে? এটা রাধাকৃষ্ণন কমিশন কত সালে হয়েছিল? 1948 থেকে 49। গ্রামীণ ভারতের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের জন্য গ্রামীণ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সুপারিশ করেন। কি গঠন? এখানে পয়েন্ট আকারে উল্লেখ করা আছে, খুব শর্টকাটভাবে লেখা আছে, বিস্তারিত চাইলে আপনারা বই থেকে একটু পড়ে নিতে পারেন। গঠন কি? একটি গ্রামকে কেন্দ্র করে আশেপাশের কয়েকটি গ্রাম নিয়ে একটি বিশ্ববিদ্যালয় কাঠামো তৈরি। আর কি বলেছে? যে পাঠ্যক্রম হচ্ছে কৃষিবিজ্ঞান, পশুপালন, গ্রামীণ শিল্প, হস্তশিল্প, জনস্বাস্থ্য ও প্রথাগত শিক্ষার সমন্বয় ঘটবে। উদ্দেশ্য কি? গ্রামীণ যুবকদের নিজেদের পরিবেশেই কর্মসংস্থান ও নেতৃত্ব সুযোগ তৈরি করে দেওয়া, যাতে শহরমুখী হওয়ার প্রবণতা কমে, যাতে আর শহরে না যেতে হয়। আর কি আছে? পদ্ধতি কি? বাস্তব ভিত্তিক ও হাতে কলমে শিক্ষার উপর জোর দেওয়া। সো এই হচ্ছে রাধাকৃষ্ণন কমিশন বর্ণিত গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের কনসেপ্ট। কি গঠন করেছিল? যে একটি গ্রাম, আশেপাশে গ্রাম নিয়ে গঠন হবে। আর পাঠ্যক্রম কি হবে? কৃষিবিজ্ঞান, পশুপালন, গ্রামীণ শিল্প, হস্তশিল্প, এগুলো মোটামুটি পড়বেন। উদ্দেশ্য কি? গ্রামীণ যুবকদের নিজেদের পরিবেশে কর্মসংস্থান ও নেতৃত্বের সুযোগ তৈরি করে দেওয়া, যাতে শহরমুখী না হয়। আর পদ্ধতি কি? বাস্তব ভিত্তিক ও হাতে কলমে শিক্ষার উপর জোর দেয়। এই যে পয়েন্ট আকারে লিখে দিলাম, এটা কিন্তু কোনো বই আপনারা এত সহজ ভাষায় পাবেন না, যেগুলো আপনারা হয়তো কোশ্চেন পড়তে গিয়ে আপনাদের কনসেপ্টই ক্লিয়ার হবে না। চলুন নেক্সট কোশ্চেন আমরা 2 নম্বর চলে আসি, যে ভারতীয় সংবিধানে নির্দেশিত নাগরিকদের মৌলিক কর্তব্যের উপর একটি টিকা লিখুন। কিসের উপরে? নাগরিকদের মৌলিক কর্তব্য, মনে রাখবেন। তো 1976 সালে 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে সংবিধানের
যে পার্ট 4, তো এখানে কি আছে, সংবিধানের পার্ট 4-এ এই মৌলিক অধিকার মৌলিক কর্তব্যগুলো সম্পর্কে কিন্তু লেখা রয়েছে। তো এই মৌলিক কর্তব্য মনে রাখবেন, পার্ট 3-তে হচ্ছে মৌলিক অধিকার, পার্ট 4-এ মৌলিক কর্তব্য। ধারা 51A, এখানে 11টি আমাদের মৌলিক কর্তব্য রয়েছে। সেগুলো কি কি? যে সংবিধান, জাতীয় পতাকা ও জাতীয় সঙ্গীতকে সম্মান জানানো, ভারতের স্বাধীনতা সংগ্রামের মহান আদর্শকে মানে মনে হৃদয়ে পোষণ করা, ভারতের সার্বভৌমত্ব, একতা ও অখণ্ডতা রক্ষা করা, দেশের সেবা করা এবং পরিবেশ ও বন্যপ্রাণী সংরক্ষণ করা, বিজ্ঞান মনস্কতা মানবিকতা মানে বোধের বিকাশ ঘটানো, 6 থেকে 14 বছর যে সন্তানদের কি হয় সুযোগ সুবিধা দেওয়া। এটা কাদের? এটা বাবা মায়ের। এটা হচ্ছে 86তম সংশোধনীতে যুক্ত হচ্ছে। আর কি আছে? তো এইখানে মোটামুটি 6টা আছে। আপনারা আরও যেগুলো থাকবে সেগুলো আপনারা নিজেরা দেখে নেবেন একবার। সো 11টা 6টা আপনারা পড়বেন, বা আমি বললাম যে 4 থেকে 6টা পড়বেন, তাতে কিন্তু 2 মার্কের যে কোশ্চেন সেটাও কিন্তু আপনারা লিখে নিতে পারবেন। আর এগুলো যদি আপনাদের সম্পূর্ণ মনে না থাকে, দেখবেন এইটা ছাড়া অন্য কোশ্চেন যেটা পাবেন সেগুলো আপনারা করে দেবেন 5 মার্কের। চলে আসি 5 মার্কের পরের কোশ্চেন, যে শিক্ষা কাঠামোর ওপর ভারতীয় শিক্ষা কমিশন মানে কোঠারি কমিশন সুপারিশ সংক্ষেপে বর্ণনা করুন। শিক্ষা কমিশনে কি? কোঠারি কমিশনের যে সুপারিশ সেটা। তো কোঠারি কমিশন মানে হচ্ছে 1964 থেকে 66 সমগ্র দেশে একটি অভিন্ন শিক্ষা কমিশন কাঠামোর সুপারিশ করে, যা 10 প্লাস মানে 2+3 মানে 10+2+3 কাঠামো নামে পরিচিত। এটা কি 10 পর্যন্ত হচ্ছে আপনার মাধ্যমিক, তারপর উচ্চ মাধ্যমিক, তারপর হচ্ছে কলেজ, এইরকম করে করা হয়েছিল। তো তারপর একবার বিস্তারিত দেখে নিই, যে প্রাক প্রাথমিক শিক্ষা হচ্ছে 1 থেকে 3 বছর। তারপর চলে আসছে যে মাধ্যমিক যেটা হচ্ছে নিম্ন মাধ্যমিক, যে প্রাথমিক শিক্ষা হচ্ছে নিম্ন প্রাথমিক, যেটা হচ্ছে ক্লাস 1 থেকে 4 বা 5, এবং উচ্চ প্রাথমিক হচ্ছে 5 থেকে বা 6 থেকে 8 পর্যন্ত। সো প্রথমটা 4 থেকে 5 বছর এবং পরেরটা 3 থেকে 2 বছর। মাধ্যমিক অবশ্যই 9, 10 এটা মিলে ক বছর পড়তে হবে? এটা মিলিয়ে পড়তে হবে হচ্ছে 2 বছর। উচ্চ মাধ্যমিক পড়তে হবে 11, 12 2 বছর, এবং উচ্চ শিক্ষা মানে ডিগ্রি বা স্নাতক সেটা হচ্ছে 3 বছর। তো মেন মনে রাখবেন যে 10+2+3 এটা হচ্ছে কোঠারি কমিশনের মূল ভিত্তি। আর বাকি এইগুলো একটু ভাগ করে দেওয়ার চেষ্টা করবেন আপনারা। চলে আসছে আমরা পরের কোশ্চেন 5 মার্কে, যে প্রারম্ভিক শিক্ষায় সর্বজনীনতা বলতে কি বোঝেন? প্রারম্ভিক শিক্ষার পথে বাধাগুলি ও প্রতিকার দুটো উপায় লিখুন। তো প্রারম্ভিক মানে হচ্ছে এটা এলিমেন্টারি এডুকেশন। এখানে সর্বজনীনতা মানে হচ্ছে সকলের জন্য আর কি শিক্ষা নিশ্চিত করা এবং সকলে যাতে সাফল্য অর্জন করতে পারে। তো এটাই বানিয়ে লিখবেন, যে এখানে লেখা আছে দেখুন, 6 থেকে 14 বছর বয়সী দেশের প্রতিটি শিশুকে বিনামূল্যে ও বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষায় অন্তর্ভুক্ত করা, ধরে রাখা এবং সাফল্য অর্জন নিশ্চিত করা হলো প্রারম্ভিক শিক্ষার সার্বজনীনতা। এখানে বাধাগুলো কি কি? এখানে জাস্ট পয়েন্ট লেখা আছে, আপনারা কিন্তু বলে রাখছি, পয়েন্ট ধরেই 2-1টা লাইন লিখে দেবেন, নাম্বার কিন্তু বেশি পাবেন। কী লেখা আছে? দারিদ্রতা মানে দারিদ্র এবং শিশু শ্রম, এটা একটা বাধা। জনসংখ্যা বৃদ্ধি, পরিকাঠামো অভাব, এটা একটা বাধা। আর সামাজিক সচেতনতার অভাব ও অপচয় অনুদয়ন। মনে রাখবেন সামাজিক সচেতনতার অভাব এবং অপচয়, এগুলো লিখবেন। মনে রাখবেন পয়েন্টগুলো যদি লিখেন আর পাশে যদি নিজের বানিয়েও লিখেন, টিচাররা সেভাবে পড়ে না, তবে একটু লেখা সুন্দর করলে নাম্বার কিন্তু অনায়াসে পাওয়া যায়। তো প্রতিকারের উপায় কী কী, মানে কী কী উপায় সেগুলো দূর করা যেতে পারে? সেটা হচ্ছে মিড ডে মিল এবং নিখরচায় পোশাক বা বই প্রদান করতে হবে। তাতে কি হবে যে সার্বজনীন যে শিক্ষা সেটা কিন্তু একটু বিস্তার লাভ করবে, যে বাধা সেটা কিন্তু দূর হবে। আর কি? নমনীয় পাঠ্যসূচি, সময়সূচি এবং স্থানীয় ভাষায় শিক্ষাদানের ব্যবস্থা করা। নমনীয় পাঠ্যসূচি অর্থাৎ খুব বেশি হার্ড হবে না পড়াশোনাগুলো, এবং স্থানীয় ভাষায় যারা যেই স্থানে আছে তাদের মাতৃভাষায় কিন্তু শিক্ষাদান করতে হবে। এগুলো কিন্তু প্রতিকার উপায়। চলে আসছি পরবর্তী 5 মার্ক আরও কোশ্চেন, সেটা হচ্ছে শিক্ষায় অসাম্য ও বিভেদীকরণের কারণগুলো কি কি? কিভাবে এই সমস্যাগুলো দূর করা যায়? সাম্য ও বিভেদীকরণের পার্থক্য কী? অসাম্য ও বিভেদীকরণ পার্থক্য হচ্ছে আর্থসামাজিক বৈষম্য ও দারিদ্র্য, আর লিঙ্গভিত্তিক বৈষম্য মেনে মেয়েদের শিক্ষা অনীহা, আর কি ভৌগোলিক বিচ্ছিন্নতা মানে দুর্গম এলাকায় স্কুল না থাকা। এগুলো হচ্ছে কারণ। মনে রাখবেন এখানে শুধু কিন্তু পয়েন্ট করা আছে, আর মেন হচ্ছে আপনাদের এই পয়েন্টগুলো ধরেই এই কোশ্চেনগুলো আপনারা রেডি করে নেন। আর ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। এই ভিডিওটা দেখলে আপনার পরীক্ষার হলে সমস্ত কোশ্চেন কিন্তু পরপর মনে আসবে এবং লিখতে পারবেন। আর দূরীকরণের উপায় হচ্ছে সকলের জন্য বিনামূল্যে সমমানের শিক্ষা নিশ্চিত করা,
পিছিয়ে পড়া শ্রেণী ও মেয়েদের জন্য বিশেষ শিক্ষাবৃত্তি ও সহায়তা প্রদান। এই হচ্ছে সংক্ষেপে পয়েন্ট আকার উত্তর। চলে আসছে পরের, মাধ্যমিক শিক্ষা কমিশন। মাধ্যমিক শিক্ষা কমিশন হচ্ছে মুদালিয়ার কমিশন, এর প্রধান সুপারিশগুলি লিখুন। সো 1952 থেকে 53 সালে মুদালিয়ার কমিশনের সুপারিশগুলো হলো নতুন কাঠামো, কেমন 7 বছরের মাধ্যমিক শিক্ষা, 4 বছর নিম্ন মাধ্যমিক এবং 3 বছর উচ্চ মাধ্যমিক। আর কি আছে, বহুমুখী বিদ্যালয়, শিক্ষার্থীর রুচি ও সামর্থ্য অনুযায়ী বিভিন্ন শাখা, বিজ্ঞান, মানবিক, কারিগরি, কৃষি ইত্যাদি। আর কি ত্রিভাষা সূত্র, সেটা হচ্ছে মাতৃভাষা হিন্দি ও ইংরেজি ভাষার অন্তর্ভুক্ত করা। আর পরীক্ষার পদ্ধতির সংস্কার, বস্তুধর্মী প্রশ্ন এবং অভ্যন্তরীণ মূল্যায়নের উপর গুরুত্ব। সো এই কোশ্চেনটা আপনারা দেখে যাবেন। চলে আসছি হচ্ছে খুব গুরুত্বপূর্ণ এবারের জন্য, নারী শিক্ষা সম্পর্কে স্বামী বিবেকানন্দের দৃষ্টিভঙ্গি আলোচনা করুন। সো স্বামী বিবেকানন্দ বিশ্বাস করতেন যে নারীর অগ্রগতি ছাড়া দেশের উন্নতি অসম্ভব। প্রথম লাইন লিখবেন, যেমন এক পাখায় ভর দিয়ে পাখি উঠতে পারে না, এই এটাও মেনশন করবেন, তিনি বলেছিলেন। তো শিক্ষা দর্শন কি, তার মতে পয়েন্টগুলো আছে যে নারীদের আত্মনির্ভরশীল এবং চরিত্রবান করার মতো শিক্ষা দেওয়া উচিত। পাঠ্যক্রম কেমন হবে, ধর্মীয় নৈতিক শিক্ষার পাশাপাশি আধুনিক বিজ্ঞান, গৃহস্থালী বিজ্ঞান, সাহিত্য ও আত্মরক্ষা শিক্ষা, এগুলো নারীদের শিক্ষা দিতে হবে। আর কি শিক্ষিকা, নারী শিক্ষার প্রসারে ত্যাগী ও চরিত্রবান নারী শিক্ষিকাদের ভূমিকা হওয়া দরকার। আর কি স্বাধীন সিদ্ধান্ত, নারীদের সমস্যা সমাধানের জন্য তাদের নিজেদের চিন্তার সুযোগ দিতে হবে, পুরুষদের চিন্তা দায়িত্ব পুরুষদের সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া উচিত নয়। তো দেখুন পয়েন্ট আকারে লিখবেন তার শিক্ষা দর্শনটা কি, যে নারীদের আত্মনির্ভরশীল এবং চরিত্রবান করার জন্য শিক্ষা দিতে হবে। পাঠ্যক্রম ধর্মীয় নৈতিক শিক্ষার পাশাপাশি বিজ্ঞান, গৃহস্থলী বিজ্ঞান, সাহিত্য, আত্মরক্ষা শিক্ষাগুলো দিতে হবে। আর শিক্ষিকা হতে হবে একজন শিক্ষিকাকে, যেটা ত্যাগী এবং চরিত্রবান। আর স্বাধীন সিদ্ধান্ত হচ্ছে নারীদের সমস্যা সমাধানের জন্য তাদের নিজেদের চিন্তার সুযোগ দিতে হবে, পুরুষদের সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া নয়। চলে আসছে পরের 5 মার্কের কোশ্চেন, ভারতীয় সংবিধানে অন্তর্ভুক্ত প্রধান শিক্ষাগত বিধানগুলোর উপর একটি নোট লিখুন। হচ্ছে সংবিধানের যে প্রধান শিক্ষাগত বিধান কেমন রয়েছে। সো ভারতীয় সংবিধানে শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে বেশ কয়েকটি ধারা রয়েছে। কী কী ধারা রয়েছে, 21A ধারা রয়েছে 6 থেকে 14 বছরের যে বাধ্যতামূলক শিক্ষার ব্যাপারটা রয়েছে। 35 নম্বর ধারা রয়েছে যে 6 বছর বয়সী শিশুদের প্রাথমিক বাল্য যত্ন এবং শিক্ষা, ECCE। ধারা রয়েছে হচ্ছে 15, 16 এবং 46, পিছিয়ে পড়া সম্প্রদায়, ST, SC, OBC নারী শিক্ষায় বিশেষ সুযোগ সুবিধা দিতে হবে। আর 29, 30 রয়েছে কি সংখ্যালঘু সম্প্রদায়গুলির নিজস্ব শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন ও পরিচালনার অধিকার। তো এই পয়েন্টগুলো উল্লেখ করবেন এবং কিন্তু অনায়াসে দেখবেন একটা ভালো মার্কস পাবেন। চলে আসছে 9 নম্বর কোশ্চেন 5 মার্কের, শিক্ষাক্ষেত্রে প্রান্তিকতা কি, সংক্ষেপে লিখুন। প্রান্তিকতা যেটা বললাম যে এর আগেও কোশ্চেনটা হয়েছে একবার, যে দরিদ্র, প্রতিবন্ধী, আদিবাসী, সংখ্যালঘু, সামাজিক অর্থনৈতিক কারণে মানসম্মত শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত, এটা হচ্ছে প্রান্তিকতা। সংক্ষেপে ব্যাখ্যা করুন। প্রধান উপাদানগুলো যদি বলি, 2 মার্কে এটা আসতে পারে, 5 মার্কে আসতে পারে। উপাদান হচ্ছে ভৌগোলিক দূরত্ব এবং অভাবের সুষম যোগাযোগ অভাবের জন্য এটা হতে পারে, ভাষা ও সামাজিক বৈষম্যের জন্য হতে পারে, আর ভৌত শিক্ষাগত কাঠামোর অপ্রতুলতার জন্য কিন্তু হতে পারে। চলে আসছি হচ্ছে আমরা 5 মার্কের 10 নম্বরের যে প্রশ্নটা রয়েছে এখানে, আন্তর্জাতিক সমঝোতা বৃদ্ধির জন্য শিক্ষার ভূমিকা আলোচনা করুন। আন্তর্জাতিক সমঝোতা হলো বিশ্ব ভ্রাতৃত্ব ও শান্তি স্থাপনের শান্তি মানসিকতা গঠন। শিক্ষায় ভূমিকা কি, পাঠ্যক্রমের পুনর্গঠন, ইতিহাস, ভূগোল, বিশ্ব সাহিত্য, বিভিন্ন দেশের ইতিহাস সংস্কৃতি সম্পর্কে সঠিক জ্ঞান দান, আর মানবাধিকার। তো চলুন পরবর্তী সময় আবার শুরু করি। সেটা হচ্ছে পাঠ্যক্রমের পুনর্গঠন, যেটা বললাম আন্তর্জাতিক সমঝোতা বৃদ্ধি, ইতিহাস, ভূগোল, বিশ্ব সাহিত্যের মাধ্যমে বিভিন্ন দেশের ইতিহাস সংস্কৃতি সম্পর্কে সঠিক জ্ঞান। আর কি মানবাধিকার শিক্ষা, সকল মানুষের মৌলিক অধিকার, স্বাধীনতার প্রতি শ্রদ্ধা জাগানো। তারপর রয়েছে হচ্ছে উদযাপন, ইউনেস্কো জাতিসংঘ দিবস পালন, সংকীর্ণ জাতীয়তাবাদ দূরীকরণ, বিশ্ব নাগরিকত্ব অনুভূতি গড়ে তোলা। সো এইগুলো হচ্ছে মূল পয়েন্ট যে সমঝোতা বৃদ্ধির জন্য পাঠ্যক্রমের পুনর্গঠন, মানবাধিকার শিক্ষা, উদযাপন, আর কি রয়েছে সংকীর্ণ জাতীয়তাবাদ দূরীকরণ।
আমরা চলে আসছি হচ্ছে আরও এবার পরপর দেখিয়ে দিচ্ছি, আপনারা কিন্তু চাইলে একটু নিজেরাও দেখে নিতে পারেন। সেটা হচ্ছে পরবর্তী যে 11 নম্বর কোশ্চেন, শিক্ষাক্ষেত্রে মূল্যবোধের গুরুত্ব কী? মূল্যবোধ অর্থাৎ চরিত্র গঠন, সামাজিক সংহতি, গণতান্ত্রিক চেতনা, মানসিক স্থায়িত্ব, এগুলো হচ্ছে মূল্যবোধের বিশ্লেষণ। সো এগুলো একবার দেখে নেবেন যে চরিত্র গঠনে কী করতে হবে, শিক্ষার্থী সঠিক ভুলে পার্থক্য বোঝার ক্ষমতা, সামাজিক সংহতির জন্য শৃঙ্খলা সহানুভূতি, পারস্পরিক শ্রদ্ধা, এগুলো গড়ে তোলা, গণতন্ত্রের চেতনা হচ্ছে জাতীয় ঐক্য, নাগরিক দায়িত্ব, স্বাধীনতার সঠিক চর্চা, মানসিক স্থায়িত্ব, নৈতিক অবক্ষয়, সামাজিক অপরাধমূলক কাজ থেকে বিরত রাখে, এগুলো হচ্ছে শিক্ষাক্ষেত্রে মূল্যবোধের গুরুত্ব। আর কি পরবর্তী 12 নম্বর কোশ্চেন, যে খুবই গুরুত্বপূর্ণ, অটোনমাস কলেজ যেটা স্বশাসিত কলেজ সম্বন্ধে একটি টিকা লিখুন। ইউজিসি প্রস্তাবিত কলেজ হলো এমন বিশ্ববিদ্যালয় অনুমোদিত প্রতিষ্ঠান যেগুলো শিক্ষাগত দিক থেকে স্বতন্ত্র স্বাধীনতা ভোগ করে। বৈশিষ্ট্য কি আছে, যে নিজস্ব পাঠ্যক্রম তৈরি ও আধুনিকীকরণ করতে পারে। পরীক্ষা ও মূল্যায়ন, যে এরা নিজেরা কী করতে পারবে, যে নিজস্ব পরীক্ষা পদ্ধতি পরিচালনা, ফলাফলের প্রকাশ করার অধিকার থাকে। আর ডিগ্রি প্রদান করা হয় মূলত বিশ্ববিদ্যালয়ের নামেই, তবে কলেজের নাম উল্লেখ থাকে। উদ্দেশ্য কি, শিক্ষার মান উন্নয়ন এবং উদ্ভাবনী শিক্ষণ পদ্ধতি প্রয়োগ। চলে আসছি পরবর্তী 13 নম্বর কোশ্চেন, 5 মার্কের। সর্বজনীন মাধ্যমিক শিক্ষা ধারণাটি ব্যাখ্যা করুন। প্রাথমিক শিক্ষার পর 14 থেকে 18 বছর বয়সী সকল কিশোরীদের মাধ্যমিক শিক্ষার আওতায় আনাই হলো সর্বজনীন মাধ্যমিক শিক্ষা, মানে যার ফুল ফর্ম মানে শর্ট ফর্ম হচ্ছে RMSA, রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা কমিশন অভিযান। রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান হচ্ছে RMSA এর অন্যতম উদাহরণ। সুযোগ কি এখানে, যে প্রতিটি বাসস্থানের নির্দিষ্ট দূরত্বের মধ্যে মাধ্যমিক বিদ্যালয় স্থাপন। আর কি গুণগত মান হচ্ছে লাইব্রেরি ও আধুনিক প্রযুক্তির প্রয়োগ থাকবে এখানে। আর কি থাকবে, সমতা, বিশেষ চাহিদা সম্পন্ন বালিকাদের শিক্ষার হার বাড়ানো। চলে আসছি আমরা কিন্তু এবার 10 মার্কের। মনে রাখবেন এই প্রশ্নগুলো আপনারা দেখে যান, আপনারা কিন্তু বারবার বলছি পরীক্ষাতে খুবই উপকৃত হবেন। আর ভিডিওটা লাইক করতে ভুলবেন না, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, পরবর্তী সমস্ত পেপারের অ্যান্সার এভাবে নিয়ে আসবো। চলে আসুন 10 মার্কের জন্য সংস্কৃতি ও শিক্ষা সম্পর্কে স্বামী বিবেকানন্দের চিন্তাধারা সংক্ষেপে আলোচনা করুন। খুবই গুরুত্বপূর্ণ, এখানে শুধুমাত্র পয়েন্ট আকারে ছোট্ট করে লেখা আছে, আপনারা কিন্তু পয়েন্টগুলো মনে রাখবেন, এটি পয়েন্টগুলো দিয়ে লিখতে পারবেন, চাইলে বইতে একটু পড়ে নেবেন। সো বিবেকানন্দের মতে সংস্কৃত হলো একটি জাতির প্রাণস্পন্দন। ভারতের প্রকৃত সংস্কৃতি নিহিত রয়েছে তার আধ্যাত্মিকতা ও সহনশীলতার মধ্যে। তিনি প্রাচ্যের আধ্যাত্মিকতা, মূল্যবোধ ও পাশ্চাত্যের আধুনিক শিক্ষা ও প্রযুক্তির সমন্বয়ে এক নতুন ভারতীয় সংস্কৃতি গড়ে তোলার আহ্বান জানান। আর কি বলেছে, তার শিক্ষা সম্পর্কিত ধারণা হচ্ছে এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ দ্য পারফেকশন অলরেডি ইন ম্যান। শিক্ষা হলো মানুষের অন্তর্নিহিত পূর্ণতার বিকাশ। এটা কে বলেছিলেন, স্বামী বিবেকানন্দ। এই উক্তিটা লিখতে পারলে কিন্তু খুব ভালো হবে। তার চরিত্র গঠনকারী শিক্ষা, যে শিক্ষা মানুষকে নিজের পায়ে দাঁড়াতে শেখায় না এবং চরিত্র গঠন করে না, তা প্রকৃত শিক্ষা নয়। এটা হচ্ছে স্বামী বিবেকানন্দের মত। আত্মবিশ্বাস ও আত্মনির্ভরশীলতা, শিক্ষাকে মানুষের মধ্যে আত্মবিশ্বাস ও শক্তির সঞ্চয় করতে হবে। জনশিক্ষা ও নারী শিক্ষা, সেটা হচ্ছে সাধারণ মানুষ ও নারীদের শিক্ষা না দিলে জাতির পুনরুত্থান অসম্ভব। আর কি রয়েছে, শারীরিক শিক্ষা, গীতা পাঠ অপেক্ষা ফুটবল খেলা ভালো। এর মাধ্যমে তিনি সুস্থ ও বলিষ্ঠ শরীরের উপর জোর দিয়েছেন শারীরিক শিক্ষা। তো এই হচ্ছে তার কিন্তু সংস্কৃতি এবং শিক্ষা নিয়ে যা চিন্তাভাবনা। চলে আসছি পরবর্তী 10 মার্কের প্রশ্ন, যেগুলো কিন্তু এগুলো পড়বেন, এগুলোর ভিতর থেকে আপনারা একটা কোশ্চেন অবশ্যই কমন পাবেন ফার্স্ট হাফে। বিদ্যালয় শিক্ষায় বিভিন্ন স্তরে পরীক্ষা ব্যবস্থার সংস্কার সংক্রান্ত কোঠারি কমিশনের সুপারিশগুলো আলোচনা করুন। সো কোঠারি কমিশন ভারতের প্রচলিত ত্রুটিপূর্ণ পরীক্ষা পদ্ধতির আমূল সংস্কারের সুপারিশ করে। কি করেছে, এটা মনে রাখবেন, এটা পরীক্ষা ব্যবস্থা সংস্করণের জন্য যে কোঠারি কমিশনের যে সুপারিশ, সেটা কিন্তু পরীক্ষায় এসছে এবং এইগুলোই সামনে আসবে। তো কী করেছে, প্রারম্ভিক স্তরে প্রাথমিক স্তরে কোনো আনুষ্ঠানিক লিখিত পাবলিক পরীক্ষা থাকবে না। পরিমাপের জন্য ধারাবাহিক ও ব্যাপক মূল্যায়ন, মানে হচ্ছে CCE, যাকে ইংরেজিতে বলা হয় হচ্ছে কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেনসিভ ইভ্যালুয়েশন ব্যবহার করতে হবে।
মাধ্যমিক স্তর মানে সেকেন্ডারি লেভেল বহিরাগত পাবলিক পরীক্ষার সংখ্যা কমাতে হবে। আর কি পাবলিক পরীক্ষার সংখ্যা কমাতে হবে। নম্বর দেওয়ার পরিবর্তে গ্রেডিং ব্যবস্থা চালু করতে হবে, অর্থাৎ A+, B+, এরকম যে গ্রেডিংগুলো রয়েছে এগুলো দেওয়া যেতে পারে। মৌখিক ও ব্যবহারিক পরীক্ষার গুরুত্ব বাড়ানো, কিসে? মাধ্যমিকের। প্রশ্ন ধরন কেমন বলছে? প্রশ্ন ধরন সংস্করণ, শুধু মুখস্থবিদের উপর জোর না দিয়ে বোধগম্যতা ও প্রয়োগমূলক প্রশ্ন তৈরি করতে হবে। এমন প্রশ্ন দিতে হবে যাতে তারা বুঝে এবং প্রয়োগ করে উত্তর দিতে পারে এবং সেগুলো প্রয়োগ করতে পারে। বস্তুধর্মী বা অবজেক্টিভ টাইপ এবং সংক্ষিপ্ত প্রশ্ন অন্তর্ভুক্ত করতে হবে। আর কি রয়েছে? অভ্যন্তরীণ মূল্যায়ন বা ইন্টারনাল অ্যাসেসমেন্ট। শিক্ষার্থীর সার্বিক বিকাশের জন্য বিদ্যালয় স্তরে ধারাবাহিক অভ্যন্তরীণ মূল্যায়নের নম্বর মূল ফলাফল যুক্ত করতে হবে। অর্থাৎ কী অভ্যন্তরীণ মূল্যায়ন কেমন? শিক্ষার্থীর যে সার্বিক বিকাশের জন্য বিদ্যালয় স্তরে যে ধারাবাহিক অভ্যন্তরীণ মূল্যায়নের নম্বর সেটা কি হবে? মূল ফলাফলে যুক্ত করতে হবে। আর কি রয়েছে 10 মার্কের জন্য? 3 নম্বর কোশ্চেন আছে, দেখুন। মূল্য সংকট বলতে কি বোঝায়? স্কুলে পাঠ্যক্রমে মূল্য বিকাশের প্রধান কর্মসূচি উল্লেখ করুন। 5+5। মূল্য সংকট কাকে বলে? মূল্য সংকট হচ্ছে আধুনিক যুগে দুর্নীতি, হিংসা, স্বার্থপরতা, নৈতিক অবক্ষয় এবং ধর্মীয় বা সামাজিক অসহিষ্ণুতা বাড়ার ফলে মানবীয় মূল্যবোধের যে চরম পতন হচ্ছে তাকেই মূল্য সংকট বলা হয়। এটি সমাজের শান্তি ও সংহতি বিঘ্নিত হচ্ছে। তো এইগুলো জানলে আপনারা কিন্তু দেখুন নিজেরা অনায়াসে একটু বানিয়ে লিখতে পারবেন কী কী হিংসা, স্বার্থপরতা, নৈতিক অবক্ষয়, ধর্মীয় ও সামাজিক অসহিষ্ণুতা বাড়ার ফলে এটা হচ্ছে। স্কুলে পাঠ্যক্রমে মূল্য বিকাশের প্রধান কর্মসূচিগুলো কী কী? সেটা হচ্ছে প্রত্যক্ষ পদ্ধতি, নীতিশিক্ষা, মূল্যবোধ শিক্ষা, ধর্মীয় অনুশীলনের পৃথক ক্লাস গ্রহণ। পরোক্ষ পদ্ধতি সেটা হচ্ছে কি? সাহিত্য, ইতিহাস ও বিজ্ঞান গল্পের মাধ্যমে সততা, দেশপ্রেম এবং সহানুভূতির পাঠ দেওয়া। আর সহপাঠক্রমে বিভিন্ন কার্যাবলী যেমন হচ্ছে NCC, তারপর হচ্ছে NSS এবং স্কাউটস এর আয়োজন করা। আর কি? সামাজিক সেবা এবং পরিবেশ রক্ষা যে কর্মসূচি সেগুলো অংশগ্রহণ করা। এগুলো করলে কিন্তু অনেক সময় যে মূল্যবোধ এবং মূল্যের বিকাশ সেটা হবে। আর কি আছে? প্রাতঃকালীন প্রার্থনা এবং আলোচনা, প্রতিদিনের প্রার্থনায় মহাপুরুষদের বাণী পাঠ এবং মূল্যবোধের বার্তা উপস্থাপন। এটা হচ্ছে মূল্যবোধের বিকাশে স্কুলে এগুলো কর্মসূচি গ্রহণ করা যেতে পারে। চলে আসছি আমরা 4 নম্বর প্রশ্ন, যেটা 10 মার্কের জন্য। ভারতের ভাগ্য তার শ্রেণীকক্ষে রচিত হচ্ছে। কোন কমিশন বলেছেন? এই কমিশনের প্রধান সুপারিশগুলো কী কী? অর্থাৎ এখানে কোঠারি কমিশনের সুপারিশগুলো লিখতে বলেছেন। কোন কমিশন বলেছেন? 1 মার্ক। উক্তিটি করেছে হচ্ছে কোঠারি কমিশন বা জাতীয় শিক্ষা কমিশন। সুপারিশগুলো কি? জাতীয় শিক্ষা কাঠামো, সমগ্র দেশে 10+2+3 শিক্ষা ব্যবস্থা চালু করা, এটা আগে বললাম। সাধারণ স্কুল প্রথা অর্থাৎ কমন স্কুল সিস্টেম। সামাজিক বৈষম্য মেটাতে সকলের জন্য সমমানের পাবলিক স্কুল চালু করতে হবে। আর কি? ত্রিভাষা সূত্র অর্থাৎ মাতৃভাষা, আঞ্চলিক ভাষা, ইংরেজি ভাষা সেটা সমন্বয় করতে হবে। বিজ্ঞান কারিগরি শিক্ষা, পাঠ্যক্রমে বিজ্ঞান শিক্ষা এবং কর্ম অভিজ্ঞতাকে অর্থাৎ ওয়ার্ক এক্সপিরিয়েন্সকে বাধ্যতামূলক করতে হবে। এটা হচ্ছে কোঠারি কমিশনের সুপারিশ। মূল এগুলো পড়বেন এবং লিখবেন, তাহলে হবে। চলে আসছে 10 মার্কের আরও একটা কোশ্চেন। শিক্ষায় যুগ্ম তালিকাভুক্তি কেন্দ্রীয় রাজ্য স্তরে এর প্রয়োগ সম্বন্ধে সংক্ষিপ্ত টিকা লিখুন। এটা হচ্ছে কিসের? শিক্ষা সংক্রান্ত যুগ্ম তালিকা যেটা। প্রেক্ষাপট: 1976 সালের 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে শিক্ষাকে রাজ্য তালিকা থেকে যুগ্ম তালিকায় কী হয়েছে? আনা হয়। কোথা থেকে? 1976 সালের 42তম সংবিধানে রাজ্যকে রাজ্য তালিকা থেকে যুগ্ম তালিকা, অর্থাৎ যেখানে রাজ্য এবং কেন্দ্র উভয়ই সাহায্য করবে। প্রয়োগ এবং প্রভাব সেটা হচ্ছে কেন্দ্র রাজ্য উভয় সরকারই শিক্ষার নীতি, পাঠ্যক্রম, আইন তৈরি করতে পারবে। বিরোধ বাধলে কেন্দ্রীয় আইন প্রযোজ্য হবে। আর্থিক অনুদান: শিক্ষায় উন্নয়নে কেন্দ্র ও রাজ্য যৌথভাবে অর্থ বরাদ্দ করা, যেমন সর্বশিক্ষা অভিযান বা রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান যেটা, সেগুলো হচ্ছে কি সবগুলো কিন্তু আর্থিক অনুদান কেন্দ্র রাজ্য উভয় বরাদ্দ করে। জাতীয় সমতা বজায় রাখা: সারা দেশে শিক্ষার সামঞ্জস্য বজায় রাখা প্রয়োজন, যেমন হচ্ছে NCERT ও ACERT সমন্বয়। সুবিধা: জাতীয় শিক্ষা নির্ধারণে কেন্দ্রের ভূমিকা বজায় থাকে, আবার আঞ্চলিক চাহিদা মেটাতে রাজ্য নিজস্ব উদ্যোগ নিতে পারে। এগুলো হচ্ছে
যুগ্ম তালিকার ব্যাপারগুলো রয়েছে। তারপর আরও একটা কোশ্চেন যে 1986 সালের জাতীয় শিক্ষানীতির বিশেষ বৈশিষ্ট্যগুলো লিখুন, খুবই গুরুত্বপূর্ণ। এখানে মূলত 6টা পয়েন্ট করা আছে, আপনারা এই 6টা পয়েন্ট ধরে ধরে লিখবেন। কি 1986 সালে জাতীয় শিক্ষানীতি ভারতীয় শিক্ষা ব্যবস্থার একটি মাইল ফলক। এর প্রধান বৈশিষ্ট্যগুলো নিচে দেওয়া হলো। কি জাতীয় শিক্ষানীতি জাতীয় ধর্ম বর্ণ নির্বিশেষে 10+2+3 কাঠামোয় ভিত্তিতে সমান শিক্ষার সুযোগের ব্যবস্থা করে দিতে হবে। অপারেশন ব্ল্যাকবোর্ড যেটা জানেন, এই ব্যবস্থা করতে হবে। আর নবোদয় বিদ্যালয় প্রতিষ্ঠা, গ্রামীণ মেধাবী ছাত্রছাত্রীদের জন্য এটা করবে। আর নারী ক্ষমতায়ন এবং সমতা। দেখুন এই পয়েন্টগুলো থাকলে কিন্তু আপনারা অনায়াসে লিখতে পারবেন। আর কি মুক্ত এবং দূরশিক্ষার প্রসার, যেমন ইগনু মুক্ত বিশ্ববিদ্যালয়। আর কি শিক্ষক প্রশিক্ষণ, শিক্ষকদের গুণগত মান বাড়াতে ডায়েট অর্থাৎ ডিস্ট্রিক্ট ইনস্টিটিউট অফ এডুকেশন অ্যান্ড ট্রেনিং প্রতিষ্ঠা করতে হবে। এগুলো হচ্ছে জাতীয় শিক্ষানীতির বিশেষ কয়টা বৈশিষ্ট্য। চলে আসছি আমরা 7 নম্বরে, সেটা হচ্ছে জনশিক্ষা সম্পর্কে স্বামী বিবেকানন্দের দৃষ্টিভঙ্গি আলোচনা করুন। তো স্বামী বিবেকানন্দ মনে করতেন সাধারণ মানুষের অবহেলাই মানুষের পতনের মূল কারণ, তাই জনশিক্ষা ছিল তার চিন্তার কেন্দ্রবিন্দু। জনশিক্ষার প্রয়োজনীয়তা, তিনি কি বলেছিলেন? দরিদ্র ও অবহেলিত মানুষকে শিক্ষিত না করলে দেশের কোনো সামাজিক ও রাজনৈতিক উন্নতি সম্ভব নয়। পদ্ধতি জনগণের দুয়ারে শিক্ষা, দরিদ্র শিশু যদি স্কুলে আসতে না পারে তবে শিক্ষাকে তার কাছে যেতে হবে। সন্ন্যাসী ও শিক্ষকদের গ্রামে গ্রামে গিয়ে শিক্ষা ছড়াতে হবে। শিক্ষার মাধ্যম, জনশিক্ষার মূল মাধ্যম হতে হবে মাতৃভাষা, তবে তার কাছে ব্যবহারিক ও জীবনমুখী শিক্ষা দিতে হবে। আত্মবিশ্বাস জাগরণ, সাধারণ মানুষকে তার নিজস্ব শক্তি ও অধিকার সম্পর্কে সচেতন করাই হলো জনশিক্ষার আসল লক্ষ্য। সো এই পয়েন্টগুলো আপনারা একবার দেখে নেবেন, তাহলে আশা করি লিখতে পারবেন। সো এই যে 7টা বড় কোশ্চেন 10 মার্কের দিলাম, তারপর 5 মার্কের বেশ কিছু কোশ্চেন দিলাম। আপনারা কিন্তু আমি আশা করছি যে 5 মার্কের 13টা কোশ্চেন দেওয়া হয়েছে এবং বাকি 24টা 2 মার্কের। এইগুলো পড়ে নেবেন, আপনাদের যে 35 মার্কের পরীক্ষা সেগুলো কিন্তু আপনারা লিখে আসতে পারবেন। মনে রাখবেন কয়েকটা কোশ্চেন যদি কমন নাও আসে আপনারা কিন্তু কনসেপ্ট দিয়ে লিখে আসবেন, খাতা ফাঁকা রাখবেন না। সো সকলের জন্য বেস্ট অফ লাক রইল, আপনারা পরীক্ষা ভালো দেবেন এবং যে সেকেন্ড হাফের প্রশ্নোত্তরটা রইল সেটা কিন্তু আমি পরবর্তী সময় দিয়ে দিচ্ছি। আপনারা চ্যানেলে ভিজিট করে দেখে নেবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ।